উচ্চতর গণিতের অসীম দ্বারা অধ্যায়ের এমসিকিউ গুলো তুমি কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সলভ করবে আজকের এই ক্লাসে কিন্তু ভাইয়া তোমাদেরকে সেটা দেখিয়ে দেব। এবং পুরো চ্যাপ্টারে দেখো এই অসীম দ্বারা অধ্যায়টাকে আমি কিন্তু ভাইয়া ক্যালকুলেটরের মাধ্যমে সমাধানের জন্য টোটাল ভাইয়া 3টা টাইপে ভাগ করেছি। তুমি জাস্ট ক্লাসটা দেখো, দেখবে তোমার এই অধ্যায়ের এমসিকিউ গুলো তোমার কাছে পুরোটাই জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া তুমি একটু খেয়াল করো, ভাইয়া দেখো তো এইখানে টাইপ 1 কি আছে তুমি ভালো করে তাকাও। যে এখানে বলছে 1/2, আবার 1/2 এর উপর স্কয়ার, আবার 1/2 এর মাথায় কিউব, আবার 1/2 এর মাথায় 4। এটা কিন্তু একটা অনুক্রম, রাইট? এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো। তো এই অনুক্রমটির সাধারণ পদ কোনটি ভাইয়া? তুমি একটু হিসাব করবা কিরকম, তোমার এখানে চিন্তা করতে হবে ভাইয়া এখানে পদ টোটাল কয়টা। দেখো এখানে এই একটা পদ, 2টা, 3টা, 4টা, এটা কত নাম্বার পদ ভাইয়া? 4 নাম্বার পদ। এখন এই অনুক্রমটির সাধারণ পদ কোনটি ভাইয়া? তুমি চিন্তা করো, একটা জিনিস মাথায় রাখবা, এন মানে কি বলো তো? আমি কিন্তু তোমাদের সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অধ্যায় কিন্তু শিখাইছি, আবার সেট ফাংশনও কিন্তু শিখাইছি। এন মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি 1 2 3 4 ডট 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 ডট, আরো ধরো সামনের দিকে আরো যেতে থাকবে, এগুলোকে আমরা বলবো কি ভাইয়া? স্বাভাবিক সংখ্যা। এখন তুমি নর্মালি গেস করো ভাইয়া, তুমি চিন্তা করো, তুমি কি চিন্তা করবা? এখানে উপরে 1 আর 1 আছে, তার মানে তুমি অপশনের দিকেও তোমার তাকাইতে হবে। তুমি উপরে 1 দাও, নিচে তুমি খেয়াল করো ভাইয়া 2, 2 এর মাথায় স্কয়ার, মানে আমি যদি এখানে 2 2 2 2, তার মানে এখানে আমি একটা 2 দিতে পারি। তারপর 2 এর পরে এটার মাথায় কিছু নেই, মনে মনে 1 দিলাম, 1 2 3 4। তো 1 2 3 4 এগুলো স্বাভাবিক সংখ্যা, তার মানে 2 এর মাথায় আমি একটা n দিতে পারি। 2 এর মাথায় আমি একটা n দিতে পারি কি পারি না? কারণ দেখো এই 1 উপরে সবগুলোতে 1, নিচে সবগুলোতে 2, এই 2, আর উপর এই 2 এর পাওয়ারে 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, এভাবে সামনের দিকে আরো আসতে থাকবে। তো এটাকে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা, এই জন্য আমি একটা n এখানে দিয়ে দিতে পারি না। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু ভাইয়া এইটা। ক্লিয়ার? এটার জন্য আমাদের ক্যালকুলেটরের দরকার নাই, বাট ক্যালকুলেটর লাগবে, যখন লাগবে আমি তখন এটার ব্যবহারটা ভাইয়া তোমাদেরকে দেখাবো। আমি বুঝাইতে পারছি বলো? কে কে বুঝছো আমাকে একটু ভাইয়া জানাও, কে কে তোমরা বুঝছো? কনসেপ্ট ক্লিয়ার? আমি আরো একটু ক্লিয়ার করে দিই। তুমি খেয়াল করো 1 1 3 4, ওকে ফাইন। তুমি উপরে দেখো n n n n আছে, ওকে n বসবে, n মানে স্বাভাবিক সংখ্যা, তো আমি এখানে n দিলাম। দেখো 2 2, 2 এর মাথায় 3, 2 এর মাথায় কিন্তু 4, তুমি খেয়াল করছো? 2 2 2 2, 2 এর মাথায় 3, 2 এর মাথায় 4। এখন আমাদের পদ নিয়ে কাজ করতে হবে। তুমি পদ নিয়ে ভাইয়া কাজ করবা। তুমি যদি পদ নিয়ে কাজ করো, ফর এক্সাম্পল তোমার এখানেও পদ বসানো উচিত ছিল। ধরো এখানে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ না, তাহলে n এর জায়গায় 4 বসাও। দেখো 1/2 এর মাথায় n এর জায়গায় 4 বসাও। দেখো তো এইটা আর এইটা সেম হয়েছে কিনা? এই দুটো সেম কিনা? সেম ভাবে এখানে পদ কয়টা ভাইয়া? 4 নাম্বার পদ। 1 2 3, এই 4টা পদ না, 4 নাম্বার পদ। তাহলে তুমি, আমি একটু নর্মালি বুঝাই, এখানে 2 আছে, এই 2 এর মাথায় যদি আমি একটা n দিই, সাপোজ তুমি বোঝো এখন, এই যেহেতু এটা 4 নাম্বার পদ, কয় নাম্বার? 4 নাম্বার, তাহলে এই n এর জায়গায় 4 বসাবা, 2 এর মাথায় n এর জায়গায় তুমি 4 বসাবা। দেখো তো এইটা সেম কিনা? এইটা সেম কিনা? মেইন খেলা কিন্তু এইটা, মেইন খেলাই এইটা, যে ভাইয়া তুমি দেখবা সেম কিনা। যদি সেম হয় আলহামদুলিল্লাহ, তার মানে আমাদের আনসার n/2 এর পাওয়ার n, n/2 এর পাওয়ার n। বুঝাইতে পারছি আমি? আমি আরো একটু ক্লিয়ার করি, এত অনুক্রমটি সাধারণ পদ। তো 1 2 3, এটা 4 নাম্বার, ওকে ফাইন। উপরে সবগুলোতে n আসছে, তার মানে এখানে আমাদের n হবে, এটা ফিক্সড। তারপর দেখো 3 3 3 3 3, তার মানে এখানে 3 বসবে। তারপর দেখো 2 2 2 3, মানে 4, এরকম কিন্তু ভাইয়া আসছে। আমি কিন্তু দেখতে পারতেছি যে এখানে, যে ভাইয়া তোমার এটা কিন্তু ভাইয়া 4 নাম্বারে, এটা কিন্তু 4 নাম্বারে। ধরো আমি এখানে একটা n দিলাম, সাপোজ আমি এখানে একটা ভাইয়া n দিলাম। এখন আমি যদি, যেহেতু এটা 4 নাম্বার পদ, আমি দেখি 4 নাম্বার পদ মিলি কিনা। উপরে যদি একটা 4 দিই, নিচেও যদি এটার মাথায় 4 দিই, n এর মান 4 বসাই, দেখো তো এইটা সেম কিনা? ইয়েস সেম। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু অবশ্যই এটা হবে, n/3 এর পাওয়ার n। আমি বুঝাইতে পারলাম ভাইয়া? তুমি বলো, তুমি বুঝছো? পুরো কনসেপ্টটা বুঝছো? আচ্ছা, এবার তুমি দেখো এত অনুক্রমটি সাধারণ পদ কোনটি? তো প্যারানার কিছু নয়, তুমি দেখো 1 এর পর 2, 2 এর পর 9, 9 এর পর কিন্তু 8 হয়েছে, তাই না? তাহলে আমরা একটু চিন্তা করি, আমরা ওভাবে না 1 2 3 এই 4, এটা 4 নাম্বার না? ধরো এটা 4 নাম্বার, তার মানে n এর মান 4 বসবে। এখন তুমি হিসাব করে দেখো যে কোনটা মিলে, এভাবেও করা যায়। ধরো তুমি যদি এখানে n এর মান 4 বসাও, 4 এর স্কয়ার করবা, বা 2 × 4 এর উপরে স্কয়ার প্লাস 1, দেখো তো কত আসে? 4 4 16, উপরে আসছে কিন্তু এটা হইবই না, বাদ। তারপরে n এর মান তুমি, আচ্ছা হইবে কিনা এটা বলা যায় না, এটা শিওরলি বলা যায় না, করতে থাকো। তারপর তুমি 4 এর স্কয়ার করলে 4 4 16, 4 4 16, 16 2 32, 32 আর কত? 32, আর কিন্তু এখানে 1 33 আসবে। মিলবে না কেন জানো? উপরে কিন্তু 16
আর নিচে কিন্তু তোমার 33, এটা তুমি কাটাকাটি করতে পারবে না। এটা তুমি দেখো, এটা যেহেতু চতুর্থ পদ, তার মানে এর মান 4 বসাবা, 4 তুমি স্কয়ার করবা, তাহলে 4 উপরে স্কয়ার প্লাস আছে 2, দেখি তো 4 4 16, 16 16 আর 2 কত, উপরে 16 নিচে কিন্তু 18। ওকে, এটাকে একটু ছোট করো, দেখো তো 8 আর 9 হয় কিনা। যেমন 8 দ্বারা 16 ভাগ করলে 2 হয়, 2 হয়। আমি কিন্তু 8 দ্বারা, সরি 2 দ্বারা তুমি ভাগ করবা 16 তাহলে কত আসবে, 8 আসবে। আবার ওই 2 দ্বারা 18 ভাগ করলে 9 আসবে। তাহলে দেখো উপরে 8 নিচে কিন্তু 9, আমাদের হইছে 8/9 হইছে ভাইয়া। তুমি তাকাও 8/9 ওখানে কি হইছে। তো আমি এই জিনিসটা আসলে কি এখানে দেখাচ্ছে, আমি যেটা এখানে করছি এখানে হয়তো বা দেখাচ্ছে না, আই হোপ, যে তুমি এই 16টাকে 2 দ্বারা ভাগ করবা, কত আসবে 8। আবার ওই 2 দ্বারা নিচেরটা 18 ভাগ করবা 9, 8/9, এখানে 8/9 হইছে। তাহলে n এর মান যখন আমি 4 বসাইছি তখন কিন্তু আমার 8/9 হয়েছে, তার মানে অ্যান্সার হচ্ছে কিন্তু এটা। সিম্পল, তুমি এগুলা ইজিলি বের করতে পারবা। ধরো চতুর্থ পদ, তুমি প্রত্যেকটা চেক করবা যে লাস্টেরটা মেলে কোনটায়, ওইটাই অ্যান্সার। পরটা দেখো এত, তাহলে 1 2 3 এই 4, তাহলে তুমি দেখবা 4 বসাও, প্রত্যেকটাতে 4 বসাও, n এর মান 4 বসাও, দেখো কোনটায় লাস্টে 10/3 হয়। তাহলে 10 যদি 3 হয়, দেখি এটা করি না, 4/3 মাইনাস কত 4। তাহলে তুমি এটা ডাইরেক্ট ক্যালকুলেটারে করতে পারবা, যে তুমি ডাইরেক্ট এটা ক্যালকুলেটারে করো, যে 4/3 যে কোনো ক্যালকুলেটার, তো ব্র্যাকেট 4/3 যে কোনো ক্যালকুলেটার দিয়া 100 এমএস যাদের আছে এভাবে করবা। তারপর মাইনাস n এর জায়গায় তুমি 4 বসাও, এই যে ইকুয়ালে চাপ দাও, ইকুয়ালে চাপ দিলে দেখবা এখানে মানে -8 কিছু একটা সামথিং আসতেছে। হ্যাঁ, তার মানে এটা তো হবে না, আর বসবে। তো 4 - 2/3, দেখো তো ক্যালকুলেটারে করো ডাইরেক্ট, 4 - 2 ভাগ এই যে 3, দাঁড়াও এটা আসলে হয় নাই, 4 - 2 ভাগ 3, 10/3। দেখো তো ভাইয়া 10/3 আছে কিনা, 10/3 আছে, ইয়েস। তাহলে যদি থাকে এটা আমাদের আনসার। বুঝতে পারছি এখন ভাইয়া, তুমি বুঝছো যে কিভাবে এটা করতে হয়। তোমার 4 প্রত্যেকটাতে তুমি বসাবা, এটা হয় কি সেটা তোমার দেখতে হবে যে কোনটাতে বসাইলে হয়। তাহলে আমাদের কিন্তু লাস্টেরটা কিন্তু বসাইলে হচ্ছে। ফাইন, এই গেল আমাদের কিন্তু ভাইয়া টাইপ অন। বলো ভাইয়া টাইপ অনটা পানি পানি, তুমি পার্সোনালি বলবা, একেবারে মন থেকে বলো ভাইয়া পানি পানি, যেই শর্টকাটটা তোমাকে শিখাইছি। আচ্ছা, টাইপ 2টা তুমি দেখো, টাইপ 2তে বলছে ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। ধারাটির সপ্তম পদ তোমাকে নির্ণয় করতে বলছে। এখন যখনই আমরা এই ম্যাথে চলে আসলাম ভাইয়া, তোমরা কিন্তু জানো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে অসীম ধারা। ধারার ভিতরে 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে কিন্তু তোমার সমান্তর ধারা, এটা কি ভাইয়া সমান্তর ধারা, আর একটা হচ্ছে কিন্তু তোমার গুণোত্তর ধারা। আমি কিন্তু তোমাদের জেনারেল ম্যাথে সসীম ধারা অধ্যায়টা আছে না, সেখানে কিন্তু এই 2টা টপিক অঙ্ক যা আছে সবকিছু পানি পানি বানাই দিছি। এটা কিন্তু তোমার উচ্চতার গণিত। হ্যাঁ, তো উচ্চতার গণিতের ক্ষেত্রে কাজ করে অসীম ধারা, আর জেনারেল ম্যাথের ক্ষেত্রে সাধারণ গণিতের ক্ষেত্রে কাজ করে সসীম ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কিন্তু জানি n তম পদের সূত্র কি, a + n - 1 * d, রাইট, এইটা। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র কি, a r পাওয়ার n - 1, মনে আছে। আবার গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি সূত্র কি, a * r পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1। এটা কখন, যখন একের চেয়ে যখন r এর মানটা বড় হবে, এটা। আবার আরো একটা আছে, a * 1 - r পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r, এটা কখন, যখন r এর চেয়ে 1 বড়, r এর চেয়ে যখন 1 বড়। এই যে এই দুইটা হচ্ছে কিন্তু সমষ্টি, এই 2টা সূত্র হচ্ছে কিন্তু সমষ্টি সূত্র। আর এটা কিন্তু তোমার n তম পদ, এটা কি ভাইয়া n তম পদের সূত্র, a r পাওয়ার n - 1। আর এটাও কিন্তু সমান্তর ধারার n তম পদের সূত্র, যে a + n - 1 * d। কনসেপ্ট ক্লিয়ার? যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে বলছে কি ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। এখন তুমি বলো তো ভাইয়া সমান্তর দ্বারা কোনটা আর গুণোত্তর দ্বারা কোনটা, এটা তুমি কিভাবে বুঝবা? তুমি যদি বিয়োগ করার পর যদি দেখো বিয়োগফল সমান আসতেছে, তার মানে ওটা কিন্তু সমান্তর দ্বারা। আর যদি দেখো বিয়োগফল সমান আসতেছে না কিন্তু ভাগ করলে সমান আসে, তার মানে ওটা গুণোত্তর দ্বারা। ঠিক আছে, বিয়োগ করলে তুমি জাস্ট বিয়োগ করবে যে আসলে সমান আসে কিনা। ওকে, এখন তুমি নর্মালি গেস করো ভাইয়া, তুমি একটু মাথা দিয়ে চিন্তা করো, এটা আসলে শর্টকাটে আমরা করতে পারি। যদি বড় কোনো সংখ্যা বলে তখন আমাদের সূত্র অ্যাপ্লাই করব, এছাড়া আমরা শর্টকাটে করার ট্রাই করবো। কিরকম দেখো, এখানে আছে 1/2, ফাইন, -1 কি, এটাকে আমি একটু কারসাজি করি, 2 আছে না, 2 এর উপর স্কয়ার করো, মানে 2 এর উপর কিউব করো, 2 এর কিউব করলে কত হয়, 8 হয়, প্লাস 1/2, 2 এর 4 গুণ করলে 16 হয়, 5, মানে 2 করে বাড়াও, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, আবার মাইনাস আসবে, তাহলে 2 করে বাড়বে, মানে বিজোড় আসবে, এখানে 7 আবার প্লাস, এখানে 7 আর 2 কত 9, বিজোড় আসবে, পাওয়ারে 9, আবার এখানে -1/,
11, আবার প্লাস 1/13, আবার মাইনাস 1/15, আবার প্লাস 1/17। এই যে এভাবে কিন্তু আসবে। এখন আমাদের যে জিনিসটা কিন্তু বলছে সপ্তম পদ, দেখো এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। সপ্তম কত ভাইয়া? প্লাস 1/2 এর পাওয়ার 13। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু এইটা। আমি তোমাকে বুঝাইতে পারছি? যেটা ছোট ওইটাকে আমরা এইভাবে হিসাব করব, তুমি জাস্ট একটু বের করবা। এবং প্লাস মাইনাসের যে আমি যে বসাইছি এটা ইজি, দেখো ফার্স্টে মাইনাস প্লাস, তাহলে আমার মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে কিন্তু আমরা যাব। তো এইরকম ছোট ছোট ম্যাথগুলা যেগুলো আমরা কিন্তু ইজিলি দেখি কিন্তু আমরা বুঝতে পারি, তো এগুলো আমরা এইভাবে করব। না বুঝলে ক্লাসটা ব্যাক করে দেখে আসবো। ভাইয়া অষ্টম পদ কত? তুমি একটু ভাইয়া খেয়াল করো, তুমি ভালো করে দেখো এটার অষ্টম পদ কত। হ্যাঁ, তো এটা আমরা করতে পারি। দেখো 1/2 মানে কি? 1/2 দ্বারা ভাগ করো। তুমি 1/2 দ্বারা ভাগ করলে কত আসে দেখবা? 0.5। 1 ভাগ করবা 2 দ্বারা, এই যে তুমি দেখবা 0.5 পাচ্ছ। তাহলে আমরা 0.05 পাচ্ছি, প্লাস 1 মানে 5 করে। আবার 3/2 মানে কি? 3/2 মানে কি? তুমি দেখো বুঝতে পারবা যে 3 ভাগ করবা 2 দ্বারা, তাহলে তোমার আসতেছে কত? 1.5, অর্থাৎ আরো 0.5 বাড়ছে। এই তো, তাহলে দেড় হইছে। আবার 0.5 বাড়লে 2, আবার 2 এর 0.5 বাড়লে 2.5, আবার কি আসবে 3 এর বাড়লে 3.5, আবার 3.5 থেকে 4.5, আবার 4.5 থেকে 5, আবার 5.5, আবার 6। এই তো এইভাবে কিন্তু তোমার বাড়বে। আমরা এটা ধরতে পারছি যে এখানে 0.5 করে বা 0.5 করে কিন্তু বাড়তেছে। আমাদের বলছে অষ্টম পদ, তাহলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। অষ্টম পদ কত ভাইয়া? 4। এই যে 4, এটা কিন্তু আমরা শর্টকাটে কিন্তু বের করে ফেলেছি। ইজিলি তুমি বের করতে পারবা যে কোনো টাইমে ভাইয়া। বুঝছো তুমি? ভাইয়া বলো, আমার তো এই লেখাগুলা মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে গেছে, এত তাড়াতাড়ি যদি রিফাত তুমি শ্বশুর বাড়ি চলে যাও, তাহলে এটা তো ভালো হয় না রিফাত, এটা কি মানায় না? তো এটা গেল আমাদের। পরেরটাতে আসি। দাঁড়াটার এনতম পদ কোনটি ভাইয়া? তুমি দেখো 7 থেকে 5 হয়েছে, 5 থেকে 3 হয়েছে, তুমি বিয়োগ করো। 7 থেকে 5 বিয়োগ করলে তুমি বাবা 2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, বিয়োগ ফল কিন্তু সমান। তো বিয়োগ ফল যদি সমান হয় তাহলে এনতম পদের সূত্র হবে কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো এই ধারাটির প্রথম পদ, আমরা জানি প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করে? a, এর মান কত ভাইয়া? 7। এই যে, আর এটা কিন্তু অন্তর, সাধারণ অন্তর, যেটাকে আমরা কিন্তু ডি দ্বারা প্রকাশ করি। পরের পদ বিয়োগ আগের পদ, তাহলে 5 -7, তাহলে বিয়োগ করে দেখবা -2 পাবা। কেন? কারণ 7 12 ওর আগে কিন্তু মাইনাস আছে, এই জন্য। এরপর আমাদের বলছে এনতম পদ, তাহলে সূত্র কি হবে? যে এনতম পদ সেটা হবে কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এর মান 7, 7 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ডি এর মান কত? -2। এই যে, তাহলে দেখো 7, এই প্লাস, এটা লাগে এটা গুণ, এটা লাগে এটা গুণ, তাহলে ব্র্যাকেট দাও। তো মাইনাস টুয়াইজেন, মাইনাসে মানে 2 একে 2, তাহলে দেখো 7 প্লাসে মাইনাসে মাইনাস টুয়াইজেন, প্লাসে প্লাসে প্লাস, প্লাস থাকলে কোনো ঝামেলা নাই। তাহলে 7-এর আগে আছে প্লাস, আর এখানে আছে কিন্তু প্লাস। তাহলে 7 আর 2 কত? 8, 9, 9 মাইনাস টুয়াইজেন কি আসছে ভাইয়া? 9 মাইনাস টুয়াইজেন। এই যে দেখো 9 মাইনাস টুয়াইজেন এনতম পদ পাইছি আমরা। এটা জাস্ট সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে যখন আমরা অঙ্কগুলো করব, যে ধারাটির প্রথম পদ হচ্ছে এত, আর সাধারণ অন্তর হচ্ছে কিন্তু এত, মানে বিয়োগ করতে হবে। আর এনতম পদ যেটা ভাইয়া, এনতম পদ যেটা, এনতম পদ দেবে কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের কিন্তু চলে আসছে। তারপর দেখো এতটির 12তম পদ নির্ণয় করো। তো দেখো আমার 6 থেকে 3 হয়েছে, 3 থেকে 3/2 হয়েছে। 3/2 তে কত আসে দেখো তো ভাইয়া, একটু করে দেখো। যে 3/2 তোমার দেখো আলটিমেটলি এখানে 1.5 আসছে। 1.5 বিয়োগ করলে সেম আসতেছে না, তার মানে এটা গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারা ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে কিন্তু a ইকুয়াল কত ভাইয়া? 6। এই যে 6। আর এই ক্ষেত্রে কিন্তু অনুপাত কাজ করবে, অর্থাৎ সাধারণ অনুপাত। সমান্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ অন্তর বিয়োগ করা লাগে, আর এটার ক্ষেত্রে সাধারণ অনুপাত। অনুপাতকে আমরা জানি r দ্বারা প্রকাশ করি, পরের পদ ভাগ হয়েছে আগের পদ। 3/6, তাহলে 3 দ্বারা 6 ভাগ করলে 3 দুগুণে 6, উপরে কিছু মানে 1, তার মানে উপরে 1/2 থাকতেছে। ওকে, এখন আমাদের বলছে 12তম পদ। আমরা জানি nতম পদের সূত্র কি? a r পাওয়ার n মাইনাস 1 না? তাহলে 12তম পদ মানে কি? a r পাওয়ার 12 মাইনাস 1 না? তাহলে দেখো a r পাওয়ার 12 থেকে 1 বিয়োগ করলে 11। তাহলে দেখো a এর মান আছে কিন্তু 6, আর এর মান আছে কিন্তু 1/2, এটার পাওয়ারে কিন্তু তুমি 11 দিয়ে দাও, দিছো। তাহলে যখনই তুমি 11 দিয়ে দিবা, দেখো আমরা দেখতে পারতেছি 3/3/3 এরকম কিন্তু আছে, 3 আছে। তাহলে তুমি চিন্তা করো 6 ইন্টু 1 11 বার গুণ করলে একই হয়, বুঝছো? আর নিচে 2 রে, কারণ এই 11 তোমারও সম্পত্তি, তোমার ভাইয়ের সম্পত্তি, ধরো তোমরা 2 ভাই, তাহলে 1 এর উপরে 11 দিবা, 11ই আসে, তুমি ক্যালকুলেটর দেখতে পারো। আর 2 এর উপরে 11 দিলে 2 এর উপরে 11ই রাখো। 2 এর উপরে আপাতত তুমি 11ই রাখো ভাইয়া, আমি বুঝাইতে পারছি।
এখন তুমি দেখো, তো আলটিমেটলি তুমি এখানে একটা কাজ করতে পারো, একটু কাজ করতে পারো। দেখো এখানে 6 কি 6, 6 কি উপরে কোথাও আছে? নাই, 3 আছে। তার মানে আমি শিওর যে এই 6টারে ভাঙতে হবে কিরকম, 3 দ্বিগুণে 6। হ্যাঁ, আর এটা 1 লাখ গুণ হয়েছে, ধরো এটা পুরোটা উপরে আছে, আর নিচে 2 এর পাওয়ার 11। তাহলে দেখো উপরে 3, নিচে 2টা 2 থেকে, এই যে দেখো তুমি 2 একটা নিচে নামাও, তাহলে মানে হচ্ছে আমরা জানি ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে 11, এটার পাওয়ারে কিছু নয়, মনে মনে 1 ধরবো, তাহলে 11 বিয়োগ 1 হবে। তার মানে 3/2 এর পাওয়ার 11 থেকে 1 গেলে থাকে 10। তো আমাদের আনসার হবে কিন্তু 3/2 এর পাওয়ারে 10। আমাদের কিন্তু ভাইয়া মিলে গেছে, 3/2 এর পাওয়ার 10 এটা হবে। দেখছো, তো মাঝে মধ্যে তুমি দেখবা অপশনের উপর কিন্তু অনেক সময় ডিপেন্ড করে। এটা আমাদের গেল ভাইয়া। পরেরটা 1 + 1/2, 1/2 এর উপর স্কয়ার, অষ্টম পদ। তাহলে তুমি দেখতে পারতেছো এখানে কি কি হবে, তুমি বুঝতে পারতেছো। এটা 1 + 1/2, 1/2 এর মাথায় 2। দেখো এক এক করে বাড়তেছে, এটার মাথায় কিছু না, মানে 1, 1/2 এর মাথায় 3, তারপর কি হবে 1/2 এর মাথায় 4, 1/2 এর মাথায় 5, 1/2 এর মাথায়, এগুলো শর্টকাট, 2 এর মাথায় 6, 1/2 এর মাথায় 7, 1/2 এর মাথায় 8। এখন তোমাকে বলছে অষ্টম পদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। এই 1/2 এর মাথায় 7। এখন 2 কে তুমি 7 বার গুণ করো, তাহলে খেলা জমে যাবে। 2 কে তুমি 7 বার গুণ করো, দেখবা 128 আসতেছে। তাহলে আমার এটা হবে যে এই যে 1/128, তা 1/128 এটা আমাদের অ্যান্সার। আমি বুঝাতে পারছি ভাইয়া কতটা ইজি। তুমি দেখো বলছে কি 15তম পদ নির্ণয় করো, তুমি এটা যদি বিয়োগ করো, বিয়োগফল কি সেম আসবে? দেখো পরের পদ বিয়োগ আগের পদ, দেখো তো এটা সমান্তর দ্বারা কিনা। ভাগ থাকলে এটা সমান্তর দ্বারা হওয়ার কথা না। পরের পদ মানে 1/3। তুমি যে কোনো ক্যালকুলেটর দিয়ে ভাইয়া, যাদের 100 mx আছে, তুমি এরকমই করতে থাকো, কোনো সমস্যা নাই। তো এটা থেকে তুমি বিয়োগ করবা আগের পদ, এই আগের পদটা আমি বিয়োগ করলাম, তাহলে কত আসছে এখানে 2/3। যাদের 100 mx তোমাদের এরকম আসবে, তাই না? আচ্ছা, সমস্যা নেই। আবার পরেরটা একটু চেক করি, 1/9, এটা থেকে তুমি বিয়োগ করবা 1/3, 1/3, 2/9, তাহলে 0.222, দুইটা কিন্তু মিল নাই, বিয়োগ করলে মিল নাই। যদি বিয়োগ করে যদি মিল না পাই, তার মানে এটা গুণোত্তর দ্বারা। তো 15তম পদ আমরা তো জানি, এটা দ্বারাটির প্রথম পদ কি? প্রথম পদ, যেটাকে আমরা বলবো এ ইকুয়াল আছে এখানে 1। আর এটার ক্ষেত্রে অনুপাত কাজ করবে ভাইয়া, যেহেতু গুণোত্তর দ্বারা তুমি শিওর, অনুপাতের ক্ষেত্রে আমরা জানি আর কাজ করে। পরের পদ ভাগ হয়েছে আগের পদ, তার মানে 1/3 কে ভাগ দিবা 1 দ্বারা, তাহলে এখানে আছে কি 1/3। ভাগ করলে গুণে উল্টে যায়, এটা 1, তাহলে গুণে এই 1ই থাকবে, 1 দ্বারা গুণ করলে 1/3 আসতেছে। 15তম পদ ভাইয়া আমরা জানি এ আর পাওয়ার কি আসবে, n-1, মানে 15 - 1, তার মানে এ আর পাওয়ার 14। তো এ এর মান আছে কত 1, আর এর মান আছে কত ভাইয়া 1/3, এই যে 1/3। হ্যাঁ, তো এটার মাথায় আমি কি দিব ভাইয়া 14 দিব। একের তো কোনো এক্স্যাক্টলি ভ্যালু নেই, একের 14 বার গুণ করলে একই আসে, আর 3-এরও তুমি 14 বার গুণ করবা, তাহলে 1/3 এর মাথায় 14, এটা আমাদের আনসার। বুঝাইতে পারছি ভাইয়া? টাইপ নাম্বার 3। তো এই টাইপের এমসিকিউ গুলো তুমি কিভাবে করবা, তুমি একটু খেয়াল করো যে এটাই কিন্তু আমাদের লাস্ট টাইপ, যে অসীম ধারাটির পঞ্চম পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এটা তুমি শিওর ভাইয়া, তুমি শিওর থাকো। এটা হচ্ছে কি, এটা একটা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে প্রথম পদ লিখতে হয় এ ইকুয়াল কত ভাইয়া 1। আর এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি অনুপাত কাজ করে, অনুপাতকে আর দ্বারা প্রকাশ করে। পরের পদ ভাগ হয়েছে আগের পদ, অর্থাৎ তুমি 1/2 কে ভাগ দিবা 1 দ্বারা, তাহলে এখানে আসতেছে 1/2, ভাগ থাকলে গুণাইয়া উল্টে যায় 1, তাহলে এখানে আলটিমেটলি 1/2। দেখো তো এই যখন তুমি একেরে ভাগ দিবা ভাইয়া 2 দ্বারা, তখন তুমি দেখবা তোমার রেজাল্ট 0.5 আসতেছে। এই 0.5 এক অপেক্ষা বড় না, না ছোট? এক অপেক্ষা ছোট। তো এক অপেক্ষা যদি ছোট হয়, তাহলে সমষ্টির সূত্র কি বসবে? যে আমরা কিন্তু জানি এক অপেক্ষা ছোট কিসের মান, আর এর মান। তো আমরা জানি যে ছোট সে পরে বসে, তাহলে a × 1 - r পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r, এটা বসবে। কারণ ছোট কে ভাইয়া, আর এর মানটা ছোট, আর এক বড়, যে বড় ওরে আগে, যে ছোট সে পরে, এটা কিন্তু আমরা জানি। তো আমাদের পঞ্চম পদের সমষ্টি, অতএব পঞ্চম পদের সমষ্টি, পঞ্চম পদের সমষ্টি কিন্তু আমরা বের করবো। হ্যাঁ, তো আমরা জানি যে a × যেহেতু এখানে এক বড়, যে বড় ওরে আগে, তারপর আর পাওয়ার n ডিভাইডেড বাই, এই n এর জায়গায় বসবে কিন্তু ভাইয়া 5 ডিভাইডেড বাই 1 - r। তাহলে তুমি চিন্তা করো 1 - r এর মান কত 1/2, এই যে 1/2। আবার a × এর মান কত 1, 1 × 1 - 1/2, 1 × 1 - 1/2, এটা দিলাম। মাথায় কিন্তু 5 আছে, তো মাথায় কিন্তু আমি এখানে 5 দিলাম, এই যে আমি এটা দিয়ে দিলাম। যে যদি আমি এটা দিই, তাহলে তুমি একটু খেয়াল করো, তুমি এটা একটু ডাইরেক্ট তুমি এখন ক্যালকুলেটর করবা, ডাইরেক্ট একের তো কোনো এক্স্যাক্টলি তুমি ভ্যালু নাই, তুমি ডাইরেক্ট করো এটা, দেখে আমাদের রেজাল্টটা কি আসে। হ্যাঁ, যাদের হাতে এটা আছে অথবা অন্যান্য ক্যালকুলেটর আছে, যে কি আছে এখানে, ফার্স্টে ব্র্যাকেট দাও 1 - তারপর আবার 1/2, আবার ব্র্যাকেট দাও 1/2, এটা আমি করলাম। এটার মাথায় কিন্তু 5 আছে, তো পাওয়ারে তুমি 5 দিয়ে দাও,
ঠিক আছে, পুরোটা আবার একটা ব্র্যাকেট দিয়ে দেবা। তো সামনে একটা চাপ দিয়ে আর একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এটাকে তুমি ভাগ করবা, আবার ব্র্যাকেট 1 মাইনাস এই 1 মাইনাস আবার 1/2, তার মানে আবার ব্র্যাকেট 1/2, আবার তুমি আরেকটা ব্র্যাকেট দিবা। এবার তুমি ইকুয়ালে চাপ দিবা 31/16। কত আসছে ভাইয়া? 31/16। আমাদের আনসার হবে কিন্তু এইটা, দেখো 31/16 ডিরেক্টলি কিন্তু চলে আসলো। এখন যারা এইভাবে, যাদের হাতে 100 ms এর ক্যালকুলেটরটা আছে, তোমরা বলো ভাইয়া আমাদের তো মিলতেছে না, আমরা এখন কোথায় যাব? তোমরা কোথাও যাবা না, তোমরা এভাবেই করবা, ক্যালকুলেটর দিয়ে করবা। এবার এখানে তোমাদের এই যে 31/16 এটা মান আসবে 1.9375, এটা ডাইরেক্ট মান আসবে 100 ms এর এফএক্সে। তুমি প্রত্যেকটা ভাগ করে দেখবা 1.9375 কোনটায় আসে, ওইটাই তোমার অ্যান্সার হবে। আলটিমেটলি এটাই আসবে, এটাই তোমার অ্যান্সার হবে। আমি বুঝাইতে পারছি ভাইয়া? এটা কিন্তু শর্টকাট। দাঁড়াটির প্রথম 5 পদের সমষ্টি নির্ণয় করো, হোমওয়ার্ক থাকবে ভাইয়া, তুমি বাসায় বসে ঠান্ডা মাথায় করবা, একইভাবে কিন্তু ভাইয়া তুমি করবা। ওকে, তারপর বলছে 5টি পদের সমষ্টি ভাইয়া হোমওয়ার্ক থাকবে, তুমি করতে পারবা না ভাইয়া? অবশ্যই ভাইয়া তুমি পারবা। তাহলে দেখো পয়েন্টটা দেখো, এত দাঁড়াটির এত সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। সিম্পল ভাইয়া, তুমি একটা জিনিস মাথায় রাখবা, এখানে দেখো এই যে -5 মাইনাস দেখতে পারতেছে, এগুলো হচ্ছে বিজোড়ের জন্য। আর জোরের জন্য দেখো এটা প্রথম 2, এই 2 নম্বরে +5, 4 নম্বরে +5, এভাবে বলছে। তাহলে 2n - 1 সংখ্যক পদের, এটা কিন্তু আমাদের কিন্তু বলছে, রাইট? এটা কিন্তু আমাদের বলছে যে এই যে জিনিসটা -5 এর যে কনসেপ্টটা, তাহলে এখন কোনটা বসবে? 2n - 1। যদি 2n + 1 থাকতো তাহলে হইতো জোর হইতো। তাহলে জোরের ক্ষেত্রে দেখো কে +5 +5, আমাদের আনসার কিন্তু তোমার +5 হইতো। কিন্তু 2n মাইনাস বলছে, তার মানে এটা বিজোড় বুঝায়। তাহলে বিজোড় কেটা? এই 1, এই 3, পরে আসবে 5, তার মানে -5, আমাদের আনসার আসবে কিন্তু -5। এটা একেবারে সিম্পল। জোর আর বিজোড়টা তুমি দেখবা, যদি তোমার জোর আসে তাহলে জোরে এখানে কি আছে? +5, তাহলে +5 আনসার হইতো। যদি এখন বিজোড় আসছে তার মানে এখন আনসার আসবে কিন্তু ভাইয়া -5। ভাইয়া এই কিন্তু আমাদের অলরেডি 3টা টাইপ কিন্তু ডান। তুমি কিন্তু ক্যালকুলেটর সহ তুমি কিন্তু এমনিতে কিন্তু করতে পারছো। এবং ভাইয়া তোমরা কিন্তু জানো, আমি প্রত্যেকটা ক্লাসে বলি যে রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক এই বইটা থেকে 2025 সালে 95% কমান আসছে। এইবার আমার টার্গেট এই বইটা থেকে 99% কমান আমি ইনশাল্লাহ তোমরা দেখতে পাবো যে আমি কমান পাই দিচ্ছি, কারণ টাইপগুলো সুন্দরভাবে গুছানো, তোমরা সবকিছুই কিন্তু জানো। একইভাবে ভাইয়া তোমাদের জন্য সায়েন্সের 4 সাবজেক্টে পদার্থ, রসায়ন, উচ্চতর জীববিজ্ঞান মাস্টার প্রো বুক কিন্তু নিয়ে আসছে। সেটা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমরা পাবা না, বাট এসএসসি 27 ব্যাচ, 28 ব্যাচ পরবর্তী ব্যাচগুলোতে ভাইয়া তোমরা যারা আসবা তোমরা কিন্তু ইনশাল্লাহ কিন্তু আমার এই মাস্টার প্রো বুকটা পাবা। এটা সেম এই গণিত বইয়ের মতো, সেম গণিত বইয়ের মতো ইনশাল্লাহ যেভাবে সাজানো আছে সেভাবে থাকবে। এই বইয়ের ভিতরে যা দিব হুবাহু কমান, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নেই। 99% আমার এই বই থেকে আসতে হবে, চ্যালেঞ্জ করলাম। যেটা আমি এইবার এই গণিত বই, এটা কিন্তু আমাদের সাথে অ্যাভেলেবেল আছে। যারা বইটা নিতে চাও rifatacademy.com আমার ওয়েবসাইট আছে, সেখানে তুমি ভিজিট করো, সেখানে গেলে কিন্তু ভাইয়া তুমি এই বইটা নিতে পারবা। তো এই বইটা থেকে 99% তুমি অর্ধবার্ষিক, বার্ষিক, প্রি টেস্ট, ফাইনাল পরীক্ষা, বোর্ড পরীক্ষা, যে পরীক্ষা দাও তুমি সেই পরীক্ষাতে কিন্তু ইনশাল্লাহ কিন্তু কমান আসবে। কারণ এমনভাবে সিল মাইরা দিছে যে প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে যে কয়টা টাইপ আমি শিখাইছি এবং যে কয়টা অঙ্ক দিছি একেবারে সিল মারা, যে ওগুলার ভিতর থেকে, ওগুলার নিয়মের ভিতর থেকে আসতেই হবে তোমার পরীক্ষায়। শুধু এমসিকিউ না, সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন, সবকিছু টাইপ ভিত্তিক সৃজনশীলও কিন্তু ভাইয়া আছে। তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবং অলরেডি কিন্তু ভাইয়া তোমাদের উচ্চতর গণিতের বীজগণিতিক রাশি অধ্যায়ের উপর আমি ক্যালকুলেটরের মাধ্যমে তুমি কিভাবে সমাধান করবে সেই ক্লাসটা কিন্তু নিয়েছি। যারা ক্লাসটি দেখোনি ভাইয়া, রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে ভাইয়া তোমরা প্রবেশ করো, যাও রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে যাও, প্লে লিস্ট আছে, প্লে লিস্ট তুমি দেখবা উচ্চতর গণিতের ক্যালকুলেটর হ্যাক্স লেখা আছে, ওখানে ক্লিক করলে কিন্তু ভাই তুমি দেখতে পারবা। আর সাধারণ গণিতে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কিন্তু ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস দেওয়া হয়েছে। যারা ক্লাস দেখোনি ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাও, প্লে লিস্ট আছে সাধারণ গণিতের ক্যালকুলেটর হ্যাক্স, ওখানে ক্লিক করলে কিন্তু ভাইয়া সবগুলা সিরিয়ালি তুমি ক্লাসগুলো দেখতে পারবা। তো দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে পরবর্তী চ্যাপ্টারে। আল্লাহ হাফেজ।